পর্ণাকে জব্দ করতে গিয়ে অভিমন্যু নিজেই জব্দ হলো পর্ণার কাছে। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঈশার ফাইন ডাইন রেস্টুরেন্ট থেকেই খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু এই খবরটা চাপা দিয়ে দিতে চাইছে অভিমন্যু, পূজা আর ঈশা। কিন্তু পর্ণা এসেছে আর পর্ণা কোনোভাবেই এই খবরটা চাপা দিতে চায় না আর বলে, আপনারা যদি এই খবরটা দেখাতে না চান তাহলে আমি অন্য কোনো নিউজ চ্যানেলকে এই খবরটা দিলেই তারা খবরটা লুফে নেবে। বুঝতে পেরেছেন? অভিমন্যু তখন বলে, 1 মিনিট, তোমার এত তাড়াহুড়ো কিসের জন্য বলো তো? পর্ণা, এত তাড়াহুড়ো করলে তো কিছুতেই হবে না। শোনো, তুমি আমাদের এই কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারবে না। তুমি মনে হয় চাকরিতে জয়েন করার সময় ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়োনি। তুমি যদি এই কোম্পানি ছেড়ে দাও তার 6 মাস আগে তোমাকে আমাদেরকে জানাতে হবে। তার মধ্যে যদি তুমি এই কাজটা করে ফেলো মাত্র 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর এই অ্যামাউন্টটা শোনার পরে পর্ণা একটু হলেও পিছিয়ে যায় আর বলে, আপনি কিন্তু অন্যায় করছেন স্যার, আপনি এরকমটা করতে পারেন না। অভিমন্যু তখন বলে, আমি কি করতে পারি আর কি পারি না সেটা আমি তোমার থেকে শিখব না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। পর্ণা তখন বলে, এইভাবে আপনি যদি ভাবেন আমাকে জব্দ করবেন তাহলে খুব ভুল করছেন, কারণ আপনি আমাকে এইভাবে জব্দ করতে পারবেন না। আমি আগে 20 লক্ষ টাকা জোগাড় করব, তারপরে আপনার মুখে ছুঁড়ে মারব, দেখি আপনি আমাকে কি করে লাইভ নিউজে ধরে রাখতে পারেন। আর এই যে ঈশা ম্যাডাম, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই করাপ্টেড মানুষটা কিছুতেই আপনাকে বাঁচাতে পারবে না। তখনই অভিমন্যু বলে, সেটা তো বুঝলাম যে তুমি 20 লক্ষ টাকা আমাকে ফেরত দিয়ে দেবে, কিন্তু তার আগে তো তোমাকে আজকে ঈশার হয়ে সমস্ত ভালো ভালো কথা তোমাকেই পাঠ করতে হবে ক্যামেরার সামনে। মনে মনে সুরভিদি বলে, পর্ণার এত বড় বিপদের দিনেও আমি কোনোভাবেই পর্ণার সাথে থাকতে পারছি না। আমার এতটা খারাপ লাগছে, কিছু বলার মতো নেই আর। পর্ণা তখন বলে, আর একটা কথা, আপনি যে এতটা খারাপ মানুষ সেটা তো প্রথমে বুঝতে পেরেছিলাম, কিন্তু তারপরে আপনার সম্বন্ধে একটু ভালো ধারণা হয়েছিল, কিন্তু সেই ভালো ধারণাটা যে ভুল ছিল সেটা আমি বুঝতে পেরে গেছি। আপনার যা ইচ্ছা করুন, কিন্তু আমি ঠিক 20 লক্ষ টাকা জোগাড় করে নিয়ে এসে আপনার মুখে ছুঁড়ে মারব। আমিও দেখতে চাই কি করে আপনি আমাকে এই কোম্পানিতে আটকে রাখতে পারেন। ঈশা তখন বলে, যা যা, তোকে আমি দেখে নেব। অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে, এরপর তোকে আমি কোনোভাবেই ছাড়বো না। এর মধ্যেই পর্ণা তো বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সবার সাথে এই ব্যাপারটা খোলাখুলি আলোচনা করে। সৃজন তখন বলে, আসলে পর্ণা, আমি তো সমস্ত টাকাই শাড়ির কথায় ইনভেস্ট করে দিয়েছি, এক্ষুনি তো আমার পক্ষে সম্ভবও না এতগুলো টাকা দেওয়া। তখন জেঠু বলে, আমার কাছে না হয় কিছু আছে, দিলাম। অমিবাবু বলে, আমার কাছেও যা আছে দিয়ে দিলাম। বর্ষা তখন বলে, আমি গান গেয়ে যেটুকু টাকা পেয়েছিলাম সেটা না হয় দিয়ে দিলাম, কিন্তু তাতেও তো 20 লক্ষ টাকা হবে না বৌদি ভাই, তাহলে কি হবে? তখনই পর্ণা বলে, সেটাই তো ভাবছি কি করে 20 লক্ষ টাকা জোগাড় করা যেতে পারে। এর মধ্যেই কৃষ্ণা তখন বলে, খুব তো চাকরি করার শখ ছিল, এবার বুঝলে তো কেন বারণ করেছিলাম? দেখো এখন নিজেই বিপদে পড়ে গেছো। সৃজন তখন বলে, উফ মা, পর্ণা একটা বিপদে পড়েছে আর তুমি এই সমস্ত কথা বলছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। পর্ণা, তুমি চিন্তা করো না, দরকার পড়লে আমি লোন নিয়ে তোমাকে টাকাটার ব্যবস্থা করে দেবো। ওই অভিমন্যুর মুখে গিয়ে ছুঁড়ে মারবে। তোমাকে বলেছিলাম না যে ওই ছেলেটা মোটেই ভালো না? তুমি তো সুইটির কথায় ভরসা করে অভিমন্যুকে বিয়ে করতে যাচ্ছিলে, কত বড় বিপদের হাত থেকে বেঁচেছো তোমার কোনো আইডিয়া আছে? পর্ণা তখন বলে, সেটা তো আমি খুব ভালো মতনই বুঝতে পারছি সৃজন, কিন্তু এতগুলো টাকার ব্যবস্থা করতে তো হবেই। কৃষ্ণা তখন বলে, বাবু তুই কোনোভাবে এতগুলো টাকার ব্যবস্থা করবি না, লোন নিলে তো তার ইন্টারেস্ট দিতে হবে। না না, আমি কিছুতেই তোকে এতগুলো টাকা লোন নিতে দেব না। বর্ষা তখন বলে, বৌদি ভাইয়ের বিপদের দিনে দাদা যে পাশে দাঁড়াবে এটাই তো একটা স্বাভাবিক ব্যাপার মা, তুমি সব স্বাভাবিক ব্যাপারকে কেন অস্বাভাবিক করে দাও বলো তো? তোমার কথা না আমি কিছু বুঝতে পারি না। কৃষ্ণা তখন বলে, শোন বর্ষা, বাবুর যেটা ভালো হবে আমি সেটাই বলবো, সেটা খারাপ হলেও আমাকে বলতে হবে। সৃজন তখন বলে, তুমি চিন্তা করো না মা, আমি আছি তো, তুমি সামনে, আমি ঠিক সবটা সামনে নেব। এরপরে এই পর্ণা বলে, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে,
আমরা যদি শাড়ির কথার এক্সিবিশন করি, সেখান থেকে যেই টাকাটা আমরা পাবো সেটা প্রথমে 20 লাখ টাকা ওদেরকে শোধ করে দেব, তারপর বাকি যেটা থাকবে সেটা মার্কেটে আবারও ইনভেস্ট করে দেব। পর্ণার এই আইডিয়াটা শুনে তো সবাই খুব খুশি হয় আর বলে, জেঠু তখন বলে, আরে পর্ণা, এই তো তোমার মাথা খুলেছে, তুমি যখন কোনো কিছু ভেবেছো তখন তো সেটা ঠিকঠাক হবেই হবে। এটা কিন্তু দারুণ একটা আইডিয়া, সত্যি বলছি এই আইডিয়াটা সুন্দর। সৃজন তখন মনে মনে বলে, পর্ণার ব্যবসাতে আবার পর্ণা ঢুকতে চাইছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। তখনই কৃষ্ণা বলে, দেখো যদি করে এতগুলো টাকা নিয়ে আসতে পারো তাহলে তো খুব ভালোই হবে। পর্ণা তখন ভাবে রাত দিন কষ্ট করে ডিজাইন বানাবে আর সফল সে হবেই হবে। মৌমিতা তখন বলে, এই জন্যই না আমার পর্ণাকে খুব একটা ভরসা হয় না, ও যে কি করতে পারে আর কি পারে না সেটা আমার বোঝা হয়ে গেছে। ও চট করে মাথা থেকে কি সুন্দর একটা বুদ্ধি এনে ফেললো, ঈশাকে মনে হচ্ছে আবারও হারিয়ে দেবে। অয়ন আর মৌমিতা তাড়াতাড়ি করে ঘর থেকে কেটে পড়ে, ফোন করেছে ঈশাকে আর বলে, ঈশা তুমি আর ওই যে অভিমন্যু দুজন মিলে তো পর্ণাকে জব্দ করার প্ল্যান করেছো, কিন্তু আমাদের মনে হয় কোনোভাবেই তুমি সফল হতে পারবে না। ঈশা তখন বলে, কেন, এরকম কথা কেন বলছো? অয়ন তখন বলে, কারণটা হলো পর্ণা আবারও শাড়ির কথায় ফিরেছে, এক্সিবিশন করবে বলছে, 20 লাখ টাকার ব্যবস্থা ওখান থেকেই করবে। তখনই ঈশা বলে, আবারও শাড়ির কথায় ঢুকে পড়েছে পর্ণা, উফ, এই মেয়েটাকে তো কোনোভাবেই ভরসার বিশ্বাস করা যায় না। না না, হাল ছাড়লে চলবে না, ব্যবস্থা তো একটা করতেই হবে। আর শোনো মৌমিতাদি, অয়নদা, তোমরা কিন্তু আমাকে সঠিক ইনফরমেশন সময়ে সময়ে দিয়ে যাবে। তখনই অয়ন বলে, আচ্ছা আচ্ছা, যা যা করতে হয় সবটাই করে দেবো, চিন্তা করো না। সারা রাত জেগে জেগে পর্ণা শাড়ির কথার অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে। এর মধ্যেই সৃজন তখন বলে, সারাদিন ডিজাইন করলে হবে, এই নাও তোমার ব্ল্যাক কফি। পর্ণা তখন বলে, আমি ঠিক আছি। সুরভিদি এসে বলে, আসতে পারি? পর্ণা তখন বলে, আরে সুরভিদি, এসো এসো বসো। তখনই সৃজন বলে, ম্যাডাম আপনি তো কালকে এই পর্ণার হয়ে একটা কথাও বললেন না, পর্ণার হয়ে তো কিছু বলতে পারতেন। তখনই পর্ণা বলে, সুরভিদি সৃজনের কথা কিছু মনে করো না, আসলে ওর মাথাটা খুব গরম হয়ে রয়েছে। সুরভিদি তখন বলে, না না পর্ণা, এই সময় তো এটা শোনাই উচিত, আমি তো সত্যি তোমার জন্য কিছু করতে পারিনি, আসলে সবই তো বোঝো। তখনই পর্ণা বলে, আমি খুব ভালো মতন জানি সুরভিদি, এসব নিয়ে চিন্তা করো না। তখনই সুরভিদি বলে, 20 লক্ষ টাকা কি করে জোগাড় করবে ভেবেছো? পর্ণা পুরো এক্সিবিশনের আইডিয়াটা দেয় আর সুরভিদি তখন বলে, এটা তো খুবই ভালো আইডিয়া, কিন্তু 2-3 দিন তো সময় লেগে যাবে, ততদিন তুমি কি করবে? তোমাকে তো যেতেই হবে লাইভ নিউজে। তুমি এক কাজ করো, তুমি অসুস্থ আছো, তুমি একটা মেল করে দেবে এই বলে, তারপর তোমাকে অত বেশি জোরাজোরি করতে পারবে না। মৌমিতা লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে আর বলে, এখানকার সমস্ত কথাই আমায় জানাতে হবে ঈশাকে। আর তখনই সুরভি বলে, চিন্তা করো না, তোমাদের যা হেল্প লাগবে আমাকে বলবে, আমি করব। আমার না তোমাকে দেখে খুব ভালো লাগে আর মনে হয় তোমার মতন মেয়েদেরকেই তো দরকার, যারা সমস্ত খারাপগুলোকে সরিয়ে দিয়ে ভালো নিয়ে আসার চেষ্টা করে।